গত বছরের তুলনায় শিক্ষা খাতে এবারের বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় ৬৫৭ কোটি টাকা। গতবার বরাদ্দ ছিল ৫,৫০৮.৬৩ কোটি টাকা এবং এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬,১৬৬.১৯ কোটি টাকা। রাজ্যের শিক্ষার হাল নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে বিরোধী দল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের। শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে বিদ্যাজ্যোতি প্রকল্প ও এনএপি 2020 বাতিল। তবে শুধু বিরোধী দল নয়, সরকারের জোটে থাকা দলের ছাত্র সংগঠনের আন্দোলনেও সম্প্রতি প্রায় থমকে গেছিল জনজীবন। একদিকে সরকার বলছে রাজ্যের শিক্ষাক্ষেত্রের মান উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের বহু সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। তাছাড়া 2025-26 অর্থ বছরের বাজেটে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহিলা মহাবিদ্যালয়কে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। টিআইটিকে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করা হবে। তাছাড়া আমবাসা, কাকরাবন ও করবুকে নতুন 3টি ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। এছাড়া প্রতিটি মহকুমায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 100 জন শিক্ষার্থীর জন্য বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। আগরতলা, উদয়পুর এবং আমবাসায় স্থাপন করা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র। তাই প্রশ্ন জাগে, এবারের বাজেট বরাদ্দ রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কতটা সমৃদ্ধশালী করে তুলবে? বাজেটে যেসব নতুন প্রস্তাব রাখা হয়েছে তাতে রাজ্যের পড়ুয়ারা কতটা উপকৃত হবে? কি বলছে বিভিন্ন ছাত্র সংগঠন? চলুন বিস্তারিত শোনা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ এবং শিক্ষার মান উন্নয়ন নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন এনএসইউআই নেতৃত্ব আমির হোসেন এবং এবিপিপি নেতৃত্ব গৌরব দাস। মাফ করবেন, দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি প্রথমে আপনার কাছে আসি। এবারের বাজেটে শিক্ষাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাকে যে এত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আজকে আমাকে এখানে দেখেছেন এবং আমার সঙ্গে আমার যে প্রতিপক্ষ আছে আমি ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই। এবং যারা দেখছেন কিংবা পরবর্তী সময়ে টিভির পর্দায় আমাদেরকে দেখবেন, শুনবেন, সকলকেই আমি আমার তরফ থেকে এবং আমার সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানিয়ে আপনার এই যে একটা প্রশ্ন করলেন যে এইবারের বাজেট শিক্ষাক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ছাপ ফেলতে পারে, সেখানে আমরা দেখেছি এটা নিশ্চিত যে এইবারের বাজেটে আমরা দেখেছি পূর্বের ন্যায় এবারের বাজেটে বরাদ্দ একটু বেড়েছে। সেখানে এবারের বাজেট নয়, শুধু আমরা যদি গত 21-22, 22-23 কিংবা 24-25 বাজেটও আমরা যদি দেখি, আমরা দেখব যে প্রত্যেকবার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা হয়, কিন্তু একাধারে শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা হয়, কিন্তু বাজেট বৃদ্ধির ফলে শিক্ষার যে মান উন্নয়ন হওয়ার কথা আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখেছি সেই দিক থেকে আমাদের যে টোটাল শিক্ষা ব্যবস্থা রাজ্যের মধ্যে সেই উন্নতির শিখরে পৌঁছতে পারেনি। এটা আমার কথা নয়। এখানে যে বাজেট, আপনি চাইলে আমি পরবর্তী সময়ে আপনাকে বাজেটের কাগজগুলো দিয়ে দিতে পারবো এবং যদি আপনি ট্যালি করেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে বাজেটের সর্বমোট আমরা যদি, আমি 3টা উদাহরণ দিয়ে বলছি, 2022-23 বাজেট যদি আমরা দেখি, আমরা সেখানে দেখব 2022-23 সর্বমোট ছিল 26,892.67 করোড় টাকা এবং তার মধ্যে এডুকেশনের কথা বলা হয়েছিল যে 4,970.59 কোটি টাকা খরচ করা হবে, অর্থাৎ টোটাল বাজেটের যেটা ছিল 18.48%। একইভাবে আমরা দেখেছি পরপর বাজেটগুলোর মধ্যে টাকা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বৃদ্ধির ফলে যে শিক্ষার মান উন্নয়ন হওয়ার কথা আমরা তা একেবারেই পরিলক্ষিত করতে পারিনি। সেই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে আপনাকে বলছি, আপনি দেখবেন যে এই যে বাজেট বরাদ্দের টাকা যদি শিক্ষাক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে খরচ হতো তাহলে আমাদের যে শিক্ষার পরিকাঠামো ত্রিপুরা রাজ্যের মধ্যে তা উন্নত হতো। আর যদি শিক্ষার পরিকাঠামো উন্নত হতো তাহলে আমরা দেখতে পেতাম আমাদের যে ত্রিপুরা রাজ্যের একটাই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেটা বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে যেই
1000-এর অধিক যে ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে যদি কম্পিটিশন দেখি এখন বর্তমানে সেটা 100 নম্বর র্যাঙ্কের মধ্যেও নেই। অর্থাৎ তাতেই বোঝা যায় যে বরাদ্দকৃত টাকা শিক্ষা অঙ্গনে সেইভাবে খরচ করা হয় না। তার পাশাপাশি আমি প্রথমেই বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, এবার আমরা চলে আসি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আমরা দেখেছি প্রাথমিক শিক্ষার মধ্যে আপনি যদি যান যে সরকার নানা সময় শিক্ষার বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে মুখরোচক শব্দ এই রাজ্যের মানুষের সামনে তারা তুলে ধরে, অথচ প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে আপনি যান এখনো সেখানে গিয়ে দেখবেন শিক্ষার মান এতটাই নিম্নমানের যে বহু এই যে মিড ডে মিল রান্না করা হয় এখনো গাছতলায় রান্না করা হয়। ছাত্রছাত্রীরা সেখানে বেঞ্চ নেই বসার মতো, সেখানে ছাত্রছাত্রীরা যাচ্ছে, শিক্ষক নেই। আমি শিক্ষকের স্বল্পতায় পরে আসছি, সেখানে শিক্ষক নেই, কচি কাঁচা ছাত্রছাত্রীরা রাস্তায় সেখানে আন্দোলন করতে বাধ্য হয়। শুধু প্রাথমিক শিক্ষা নয়, আপনি যদি উচ্চ শিক্ষায় যান, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা সেম একই জিনিস দেখি, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই লক্ষ্য করি। আপনি দেখবেন এই যে এত টাকা রাজ্যের মধ্যে বরাদ্দ হয়েছে গত 18 থেকে এখন পর্যন্ত, যদি সঠিক পরিমাণ টাকা আমাদের শিক্ষা ক্ষেত্রে খরচা হতো, আমরা এনএসইউ বিশ্বাস করি, তাহলে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন হতো। এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পূর্বে এই রাজ্যের মানুষকে কথা দিয়েছিল যদি 2018 সালে নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারে তাহলে প্রায় 1.5 লক্ষ স্কুল পড়ুয়া কিশোরীদের জন্য 4 কোটি 10 লক্ষ টাকা ব্যয় করে সরকার সেখানে বলেছিল একটা সময় যে শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদের সেখানে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হবে। আমরা দেখেছি 2021 সালের অর্থ বছরে ঘোষণা দেওয়া হলেও তা পরিপূর্ণতা পায়নি। তাছাড়া ওরা বলেছিল যদি 10 কোটি টাকা ব্যয় করে রাজ্যের একটি সৈনিক স্কুল স্থাপন করবে। আমার সাথে বসে আছে এবিবিপির বন্ধু, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে বিজেপি দল এবং তার সরকার যে কথা দিয়েছিল 10 কোটি ব্যয়ে একটা সৈনিক স্কুল প্রতিষ্ঠা করবে আমাদের রাজ্যের মধ্যে, সেই স্কুলটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? আরো তারা বলেছিল যে 20 কোটি টাকা ব্যয় করে টিআইটি এবারও যে বিভিন্ন আমি বলছি আপনি যেগুলো বলছেন সেগুলো বিজেপির প্রতিশ্রুতি ছিল, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পূরণ হয়নি, সেটা অবশ্যই দল বলতে পারবে বা সরকার বলতে পারবে। এখানে আমাদের সঙ্গে এবিভিপির রয়েছে, নেতৃত্ব রয়েছে, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো শিক্ষার অঙ্গন হিসাবে। কিন্তু আমাদের আজকের বাজেট হচ্ছে যে এবারের যে বাজেট বরাদ্দ তা আগামী দিনে শিক্ষা ক্ষেত্রকে কতটা সঠিক দিশা দেখাবে। তো আপনি আপনার মানে মূল বক্তব্যটা আপনি একটু আসুন, তারপর আমরা বিভিন্ন বিস্তারিত আসুন। আমি আমার যে বক্তব্যটা আমি তুলে ধরার চেষ্টা করছিলাম, আপনি মাঝখান থেকে আটকে দিলেন। আমি বলছি যে এবারের বাজেট নয়, শুধু 2024-25-এর যদি আপনি বাজেট দেখেন, বাজেটের কথা বলছি শিক্ষা ক্ষেত্রে, সেখানে আমরা যদি লক্ষ্য করি সেখানে শিক্ষা ক্ষেত্রে তারা যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল টোটাল টাকা থেকে বলেছিল যে টিটিআইডিসি কে 698 কোটি টাকা দেওয়া হবে। তার মধ্যে সেখানে তাদের একটা লক্ষ্য থাকবে যে টিটিআইডিসির মধ্যে শিক্ষার মান উন্নয়ন করা হবে। আপনি 2024-25-এর বাজেট থেকে আমরা আপনাকে যদি এখন আপনার কাছ থেকে যদি জানতে চাই, কিংবা আমার সাথে যে বসে আছে আমার বন্ধুর কাছ থেকে জানতে চাই যে টিটিআইডিসিতে শিক্ষার কি হাল বর্তমানে, এই টাকাটা তো বরাদ্দ হয়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য। সেইম ভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে 2000 বাজেটের কথা বলছি। ওকে, আপনি আমি বলি আপনি প্রশ্ন করেই বলতে তারপরে বোঝাচ্ছেন যে আপনি সন্তুষ্ট নন, তাহলে বাজেট সন্তুষ্ট নন, আপনি সেটাতে আসুন। উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয় এখানে, আমি উত্তর দেওয়ার দায়িত্ব এবিবিপিরও উত্তর দেবে কিনা সেটা ওনার উপর নির্ভর করে, কিন্তু কারণ এবিবিপি সরকারের কোনো অংশ নয়, এবিবিপি দিতে পারবে না। ওকে, আমি আসছি, আমি ওনার কাছে প্রশ্ন করব, কিন্তু এখানে আপনি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে আমি জানতে চাইছিলাম আপনার কাছে যে বাজেট বরাদ্দে আপনারা খুশি কিনা এবং কি মনে করেন যে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ক্ষেত্রকে, হ্যাঁ কি না, বা দিলে কেন দেওয়া হয়নি, বা না দিলে কেন দেওয়া হয়নি, দিলে কিভাবে দেওয়া হয়েছে, সেটা আমি জানতে চাইছি। এবার বাকি যে প্রশ্নগুলো আপনি রাখছেন সেগুলো হচ্ছে অবশ্যই নেগেটিভ প্রশ্ন, সেটার উত্তর কিন্তু আমার এখানে দেওয়ার দায়িত্ব নয়। আমির বাবু, আমি আসছি আপনার কাছে গৌরব বাবু, আপনার কাছে আসি। এবারে বাজেটে শিক্ষাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনি এবিভিপি কে নেতৃত্ব দিচ্ছেন এবং রাজ্য নেতৃত্ব দিচ্ছেন, এই মুহূর্তে কি মনে হয় কতটা গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রকে এবারে বাজেটে? এখন প্রথমত নমস্কার, ধন্যবাদ জানাই যে আমাদের এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, যেখানে আমরা নিজ সংগঠনের প্রতিক্রিয়া রাখতে পারি। দাদাকে আমি অনেক ধন্যবাদ জানাই, উনি যে বক্তব্যটি রাখলেন। আমরা ওভারঅল বিষয় যাওয়ার আগে
কিছু পয়েন্টস এটি সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার এডুকেশনে স্পেসিফিকলি ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেটির ব্যাপারে আমি কিছু বলতে চাই এবং এক একটা বলতে চাই, তারপরে আমরা চর্চা করতে পারি। যেমন ইনিশিয়েটিভের মাধ্যমে টিচিং এবং নন টিচিং এর মধ্যে সরকার যে ফুলফিল আপ, মতলব আমরা সবাই জানি যে স্কুলগুলিতে টিচিং এবং নন টিচিং স্টাফের অনেক অভাব ছিল। ওকে, তো সেখানে আমরা যদি এবারে বাজেটে দেখতে পাই যে পিজিটি, জিটি এবং ইউজিটি টিচার, প্রি প্রাইমারি টিচার্স, পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার্স এবং স্পেশাল এডুকেটর এবং লাইব্রেরিয়ানস ওরা নিয়োগ করবে। দেখার বিষয় ওরা কতটুকু করবে সেটা প্রথম একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যদি আমরা লক্ষ্য করি, সিএম 7 স্কলারশিপের মাধ্যমে 200 জন স্টুডেন্টকে 60,000 টাকা করে স্কলারশিপ প্রদান করা হবে। তার পাশাপাশি যদি আমরা হায়ার সেকেন্ডারি স্কুলের দিকে লক্ষ্য করি, তো আন্ডার কনস্ট্রাকশন এবং এক্সপেনশন করার যে নীতিটা আছে সরকারের, আমরা সেখানে দেখতে পাই এবার 335 কোটি টাকা সেখানে ইনভেস্ট করা হবে যেই স্কুলগুলি আন্ডার কনস্ট্রাকশন আছে বা কনস্ট্রাকশন যেটি দরকার। তো সেটা একটা ভালো একটা পদক্ষেপ। তার পাশাপাশি যদি আমরা অন্য বিষয়ে লক্ষ্য করি, 4227টি স্কুলকে আপনার NIPUN এটা একটা প্রকল্প, যেখানে হ্যাঁ না এটা নতুন প্রকল্প, গত বছরও ছিল নিপুণ প্রকল্প। হ্যাঁ, নিপুণ প্রকল্প। এটার মাধ্যমে যে আমাদের স্টুডেন্টরা আছে তাদের ফাউন্ডেশন লিটারেসিটাকে স্ট্রং করার একটা প্রকল্প। এটা 4227টা স্কুলে এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটা হবে। তার পাশাপাশি যদি আমরা সমগ্র শিক্ষা এবং পিএমশ্রী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি প্রজেক্টের মাধ্যমে আমরা দেখি, তো 95টি স্কুলে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি 140টা স্কুলে থিঙ্কিং ল্যাব, এটা আমরা বলি, সেটার ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি যেটা এখন বলো স্যানিটারি ন্যাপকিনস এর ব্যবস্থা, এবছর বাজেটে 455টি স্কুলে ইউনিক স্যানিটারি ন্যাপকিনস ভেন্ডিং মেশিন ইন্ট্রোডিউস করার কথা সরকার বলেছে, যেটা আমার মনে হয় সরকার তার যে ভিশন সে কথা দিয়েছিল সেটি বছরে ওরা ফুলফিল করার চেষ্টা করছে। তার পাশাপাশি যদি একটা বিশেষ প্রকল্প সেকেন্ডারি এডুকেশন আমরা দেখতে পাই যে আন্ডার রানী লক্ষ্মীবাই সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম, সেখানে ত্রিপুরা রাজ্যে প্রায় 1.5 লক্ষ বাচ্চা মেয়েদের প্রায় 2058টি স্কুলে 3 মাসের একটি সেলফ ডিফেন্স একটি ট্রেনিং প্রোগ্রাম ওরা চালাবে, যাতে বাচ্চাদের এবং গার্লসদের একটা সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া যায়। তার পাশাপাশি সরকার সেকেন্ডারি এডুকেশনের জন্য সাব ডিভিশন ওয়াইজ ইংলিশ এবং সায়েন্সের বিভিন্ন কোচিং সেন্টার রাখবে। আমরা যদি হায়ার এডুকেশনে লক্ষ্য করি, তো এবার আমরা বিদ্যার্থী পরিষদেরও একটা মাং ছিল, আমরা জানতাম এনএপি ইমপ্লিমেন্টেশনের পরে বহু সংখ্যক টিচার্স প্রফেসর রিক্রুটমেন্টের একটা কথা চলছিল। অনেক বছর ধরে আমরা দেখতে পাই টিচার প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছিল না। এই বছর 201 জন ভ্যাকেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ করা হবে এবং বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে সেখানে আমরা দেখতে পেয়েছি প্রিন্সিপাল নেই, প্রিন্সিপাল ইনচার্জ দিয়ে কলেজ চলছে। এবার 13 জন প্রিন্সিপালের নিয়োগও জেনারেল ডিগ্রি কলেজে সরকার এটা রেখেছে। তার পাশাপাশি আমরা কিছুদিন আগে দেখতে পারলাম সরকারের যে ভিশনটাও, সরকার 140 জন কলেজ পড়ুয়া মেয়েদের হায়ার এডুকেশনের জন্য স্কুটি দিয়েছে। ওকে, গৌরববাবু, এখানে যে আপনি বাজেটের যে জিনিসগুলো বলছিলেন সেগুলো অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা জানেন, কারণ বাজেট অধিবেশনে যে ঘোষণাগুলো হয়েছে সেগুলো বিধানসভাতে হয়েছে, সেগুলো অনেকদিন হয়ে গেছে এবং আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সেগুলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক বা পত্রপত্রিকা হোক মানুষ দেখে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যতটা আপনি শুরুতেই বলছিলেন যে যদি নিয়োগ হয়, যেখানে আপনি শিক্ষকের কথা বলছিলেন, শিক্ষক স্বল্পতা রয়েছে আপনি স্বীকার করেছেন, এবং যদি নিয়োগ হয় তাহলে কি আপনারা কোনো জায়গাতে সন্দেহান আছেন যে নিয়োগ নাও হতে পারে, সরকার চাইছে নিয়োগ করতে তারপরে নিয়োগ নাও হতে পারে প্রফেসর বা এমনিতে শিক্ষকরা? দেখুন, এটাও একটা দেখার বিষয় কতটুকু সময় লাগবে এটা নিয়োগ হতে। এটা এই বছরের পরিকল্পনা। আমরা যদি বিদ্যার্থী পরিষদ, দায়িত্ববান ছাত্র সংগঠন, আমরা প্রপারলি মনিটর করবো যে এই যে প্রমিস গুলো করা হয়েছে সেখান থেকে কতটুকু হবে। বিভিন্ন আমরা কাছে ডাইরেক্ট অথরিটি নেই, কিন্তু আরটিআই মাধ্যমে আমরা জানতে পারি কতটুকু হবে। যদি যে ইনিশিয়েটিভ গুলো হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি এডুকেশনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এটি যদি এই বছরের মধ্যে ফুলফিল হয়, তো যেটা দাদা বললো যে আউটপুটটা, আমরাও এটাই কোশ্চেন করেছি যে ইনভেস্টমেন্ট প্রায় 20% অফ দ্য বাজেট। এটা অনেক বড় অ্যামাউন্ট। ইন্ডিয়ার মধ্যে অনেক কম রাজ্য আছে যেখানে এডুকেশনে 20% খরচ করে,
কিন্তু আমরা যদি দেখি যে কোয়ালিটি অফ এডুকেশনে, সেটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন কোয়ালিটি অফ এডুকেশন, আমার আউটপুটটা আসছে না এই টাকাটা খরচ করে, সেখানে অনেক বিষয় আছে। দাদাও যেমন বিষয়গুলো রাখেন। আপনি তাহলে একটা জায়গা আপনি মনে করিয়ে দিলেন যে আউটপুট আসছে না। এটা একটা বিরাট বড় একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আলোচনা শুরু করতে পারি যে আউটপুট আসছে না। আউটপুট বলতে আমরা এখানে কি বুঝছি, যে শিক্ষার জন্য সন্তানকে স্কুলে পাঠাচ্ছে বাবা মা বা পরিবার প্রিয়জনরা, নিশ্চয়ই সেই সন্তান পড়াশোনা শিখবে, জীবনে সেটেলড হবে এবং তারপর সংসার প্রতিপালন করতে সেও এগিয়ে আসবে। সেই আউটকামটা কি আমার রাজ্যের শিক্ষা দিতে পারছে, সেটা একটা বিরাট বড় প্রশ্ন। আমির, আপনি যে কথাগুলো বলছিলেন, এখন সে জায়গায় আমরা আসি। বাজেট রেখে দিন, এই মুহূর্তে আপনারা ছাত্র সংগঠন, আপনি এনএসইউআই নেতৃত্ব দিচ্ছেন, রাজ্যে ছাত্রছাত্রীদের কি ধরনের সমস্যা আছে, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং এবারের বাজেটে যেসব প্রস্তাবগুলো রাখা হয়েছে বা যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেটা মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হোক বা 3টে ডিগ্রি কলেজ হোক বা যেসব প্রকল্পের কথা গৌরববাবু বলছিলেন, এইসব প্রকল্পের মাধ্যমে বা এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের শিক্ষার্থীরা কতটা উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? আসুন। দেখুন, যখনই আমরা বিজেপির দ্বারা কোনো কথা শুনি, তাদের মুখে শুধু একটা কথাই থাকে, তাদের পরিকল্পনা হোক কিংবা প্রকল্প হোক, হবে, হচ্ছে, হবে, হচ্ছে। বিজেপির এই সরকারের এবারে যে বাজেট, যেটা সেখানে প্রায় 20% এডুকেশনের ক্ষেত্রে খরচা হবে বলেছিল, বা এটা তারা বলেছে, আমরা বিজেপির এই বাজেটের টাকাটা খরচা হবে কিনা তা বলতে গেলে পূর্বের বাজেটটাকে টেনে আনতে হবে। আচ্ছা, আমরা যদি 24-25-এর বাজেটটা দেখি, সেখানেও আমরা দেখব প্রায় টোটাল যে 23-24-এর যে বাজেট ছিল তার থেকে 11.54% বেশি টাকা বরাদ্দ করেছিল বিজেপি সরকার। এটা হচ্ছে 24-25-এর বাজেট। এবারও বৃদ্ধি করা হয়েছে। এবার এই যে প্রকল্পগুলো নিয়েছে, সেম প্রকল্পগুলো তারা গতবারও এইভাবে হবে, হচ্ছে বলেছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি লক্ষ্য করি, একটা প্রকল্পও সেভাবে সম্পূর্ণ করতে পারেনি। প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বাতাসে উঠছে, প্রকল্প সেখানে বাস্তবায়ন হচ্ছে না বলে এটা আমরা বিশ্বাস করি না, শুধু এই রাজ্যের মানুষ জানে। সেই জায়গায় আপনি যেটা বলছেন ছাত্রছাত্রীদের কি অসুবিধা হচ্ছে, যে কোনো রাষ্ট্রের তার প্রাথমিক কর্তব্য হচ্ছে সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ করা, সেই রাষ্ট্রের শিক্ষা যেন এই রাষ্ট্রের ছাত্রছাত্রীরা পেতে পারে, শিক্ষা যেখানে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তারা যেন বিনামূল্যে শিক্ষা পেতে পারে তার ব্যবস্থাপনা করা। অথচ আমরা দেখেছি যবে থেকে নিউ এডুকেশন পলিসি এসেছে আমাদের দেশের মধ্যে, তবে থেকে আমাদের দেশের ছাত্রছাত্রীরা যেটা শিক্ষা তাদের মৌলিক অধিকার ছিল, সেটা এখন বেসরকারীকরণের পথে চলছে। এক্ষেত্রে আমি বিদ্যাজ্যোতির একটা উদাহরণ টেনে আনতে পারি। তাছাড়াও আমরা লক্ষ্য করব, যেটা আমি বলার চেষ্টা করেছিলাম এর আগেও, আমাদের রাজ্যের মধ্যে বর্তমানে আপনি দেখবেন যেটা সবচাইতে বড় যেটা অভাব চলছে শিক্ষা ব্যবস্থায়, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা, কলেজে প্রফেসর, ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি, এবং যেটা গৌরব বলেছে, আমার ছোট ভাই বলেছে এখানে, যে শিক্ষক স্বল্পতায় ভুগছে, স্বীকার করেছে সে। এই শিক্ষক স্বল্পতা এতটাই চরম পর্যায়ে গিয়েছে, আপনি যদি লক্ষ্য করেন যে বর্তমানে আমাদের যে মহাবিদ্যালয়গুলো আছে, এই মহাবিদ্যালয়গুলোর মধ্যে বর্তমানে প্রায় 1700-এর অধিক টিচার্স লাগে, অথচ আমাদের মহাবিদ্যালয়গুলো মাত্র 400-এর মতো প্রফেসর দিয়ে চলছে। অথচ আমাদের রাজ্যের প্রায় 1500-এর অধিক সেখানে যারা নেট স্লেট কমপ্লিট করে বসে আছে, তাদেরকে সেখানে সরকার নিয়োগ দিচ্ছে না, বরং তাদেরকে সেখানে কি করছে, প্রতি ক্লাসে 500 টাকা করে দিয়ে তাদেরকে সেখানে কাজ করার জন্য কথা বলছে। অথচ যারা অবসরে চলে গেছে, দেখা যায় তাদেরকে সেখানে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে বর্তমান বিজেপি সরকার। এটা আমরা সবাই জানি। সেই জায়গায় এটা ছিল কলেজের। আমরা যদি স্কুলগুলোর মতো দেখি, আপনি লক্ষ্য করবেন যে স্কুলের মধ্যে আমরা জানি জাতীয় স্তরে যদি প্রাথমিক স্কুলের ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে 20:1, ঠিক আছে, 20 জনে একজন টিচার থাকতে হবে। অথচ আমাদের রাজ্যের গ্রাম পাহাড়ে, আপনি এই রাজ্যের এই প্রবীণ একজন সাংবাদিক, আপনি জানেন গ্রাম পাহাড়ে আমাদের রাজ্যে এমনও স্কুল আছে যেখানে 100.1 আছে। যদি আপনি যান, এটা আমি তথ্য দিয়ে বলতে পারি আপনাকে, পাহাড়ের মধ্যে প্রায় 300-এর অধিক স্কুল আছে যেখানে একজন টিচার দ্বারা চলছে। ঠিক আছে। আবার আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাজ্যের মধ্যেই টেট 1, টেট 2
এটা দেখা যাচ্ছে প্রায় 5,000-এর অধিক 5,000-এর অধিক শিক্ষক পদ অবলুপ্ত হয়ে গেছে 2024 সালের মধ্যে। কি বলেছে যে ছাত্র সংখ্যা কম, তাই টিচার সময় মতো নিয়োগ করতে পারছে না। আর আপনি জানেন যে প্রতি বছর যদি শিক্ষক নিয়োগ না হয় তাহলে প্রতি বছরে পোস্ট অবলুপ্ত হয়ে যায়, ডেমোলিশ হয়ে যায়। এটা 5,000-এর অধিক অবলুপ্ত হয়ে গেছে। তাছাড়াও আমাদের রাজ্যে বর্তমানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রায় শিক্ষক পদে যে আমাদের যে শূন্যপদ আছে তা 8,000-এর অধিক। অথচ আমরা গতকালকে দেখলাম চ্যাট 1 এবং চ্যাট 2-তে আমাদের রাজ্য সরকার সেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিয়েছেন। চ্যাট 1-এ আমি যদি ভুল না হই 66 আর চ্যাট 2-তে 162। অথচ আমাদের রাজ্যের মধ্যে শিক্ষক স্বল্পতায় প্রত্যেকটা স্কুল সেখানে ভুগছে। আপনি সরকার পরিচালিত জেবি স্কুল বলুন, এসবি স্কুল বলুন, টিডিসি পরিচালিত স্কুলগুলো বলুন, শিক্ষক নেই সেখানে। যে একটা বাংলায় প্রবাদ আছে, আমি প্রবাদটা বলছি, যে গরু মেরে জুতা দানার অবস্থা। সেখানে এত হাজার স্কুল, এত শত শত স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে, আমাদের স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই। সেখানে মাত্র চ্যাট 1-এ 66 আর চ্যাট 2-তে 162 দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে স্কুলগুলো আছে প্রায় টোটাল যদি আমি স্কুলের কথা বলি আপনাকে, এখানে আমাদের রাজ্যের মধ্যে জেবি আর এসবি মিলিয়ে স্কুল আছে প্রায় 4,905-টির মতো। সেখানে আমরা যদি লক্ষ্য করি একজন করে টিচার দেওয়া গেল না, অথচ আমাদের রাজ্যের মধ্যে 8,000-এর অধিক শিক্ষক চ্যাট 1 এবং চ্যাট 2 পদে খালি পড়ে আছে, 5,000 অবলুপ্ত হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছি, এই বাজেটের মধ্যে আমরা দেখেছি সরকার টাকা বরাদ্দ করেছে। শুধুমাত্র বাজেটে টাকা বরাদ্দ করলেই হবে না, প্রকল্প বিধানসভায় বসে বসে ঘোষণা করলেই হবে না। সেই বাজেটের টাকা প্রকল্পের মাধ্যমে যেন বাস্তবে খরচ হয়, সেটা যেন সরকার দলের চুনোপুটি নেতারা সেখানে নেগোসিয়েশনের মাধ্যমে না খেতে পারে, বাস্তবিক অর্থে যাতে খরচ হয়। আমরা এটা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং আমরা এটা উপলব্ধি করেছি। হয় না বলেই শেষ করে দিচ্ছি একটু হয় না বলেই আজকে কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, হয় না বলেই আজকে প্রাথমিক এবং সিনিয়র স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই, হয় না বলেই আমাদের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তা আমরা দেখেছি 100 নম্বরের মধ্যে আজকে আমাদের স্থান নেই। আমরা হয় না বলেই আমরা আজকে বিভিন্ন আধুনিক যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা পিছিয়ে পড়েছি। বর্তমানে ত্রিপুরা রাজ্যের মধ্যে, আপনি এটা বলেই শেষ করে দিচ্ছি, বর্তমানে ত্রিপুরা রাজ্য আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্য ড্রপ আউটের দিক থেকে শুধু নর্থ ইস্ট নয়, গোটা ভারতবর্ষের মধ্যে আমরা চাইছি সরকারের নিয়ত আর নীতি ঠিক করে সরকার যেন টাকা খরচ করে। সরকার বরাদ্দ করছে কিন্তু সেটা বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ছাত্র সংগঠনের আমির হোসেন এনএসইউআই নেতৃত্ব, উনি কিন্তু প্রশ্ন করছেন যে এতগুলো পদ ফাঁকা থাকতে তারপরও কেন নিয়োগ হচ্ছে না এবং সেখানে বিভিন্ন শূন্য পদ অবলুপ্ত কেন হচ্ছে। এখন রাজ্যে মোট কয়টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা আছে এই প্রশ্ন করা হয়েছিল এবার ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনে। সেখানে অবশ্যই উত্তর এসছে 352টি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে। এছাড়া আরো আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় যে শিক্ষক স্বল্পতা নিয়ে যখন কথা হয়েছে, যে কটি স্কুলে বা কটি পদে শিক্ষক স্বল্পতা রয়েছে, এখানে রাজ্যের কটি বিদ্যালয়ে কোনো বিষয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে আমরা দেখছি 805টি বিদ্যালয়ে বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে। এবং এছাড়া বর্তমানে সেকেন্ডারি এডুকেশনে শূন্য পদের সংখ্যা কত, বিভিন্ন যে মধ্যশিক্ষা অধিকারী শূন্য পদের সংখ্যা 3,599টি পদভিত্তিক হিসেব নিচে দেওয়া আছে। সেখানে গ্র্যাজুয়েট টিচার 1,389, পোস্ট গ্র্যাজুয়েট টিচার 805, হেডমাস্টারের পোস্ট রয়েছে 303, এভাবে কিন্তু বিভিন্ন পোস্টে ফাঁকা রয়েছে। এখন প্রশ্ন গৌরব বাবু আপনার কাছে, শিক্ষক স্বল্পতা নিয়ে আপনাদের কি বক্তব্য? এবং শিক্ষক স্বল্পতার অভিযোগ কিন্তু বহুদিন ধরে উঠছে, বিভিন্ন জায়গা থেকে উঠছে, বিরোধী দল, বিরোধী রাজনৈতিক সংগঠন বা বিরোধী ছাত্র সংগঠন, এমনকি কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা, যারা শিক্ষা বিশেষজ্ঞ, যারা শিক্ষাবিদরা, ওনারাও কিন্তু প্রশ্ন করছেন শিক্ষক স্বল্পতা নিয়ে। আপনাদের কি দাবি? দেখুন, যাই ইনিশিয়েটিভ প্রতি বছর নেওয়া হয়, এটি সেই বছরেই লাগু করে দেওয়া বা সবকিছু ফুলফিল করে দেওয়া এটা সম্ভব হয় না। দাদার নলেজে এটা থাকা দরকার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে স্টেট গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই। দাদা এখানে বললো যে ইউনিভার্সিটির মধ্যে আমরা যদি দেখি ইউনিভার্সিটি কেন র্যাঙ্কিং এ এত নিচে আসছে, স্টেট গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, রাজ্যের একটি মাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, কনসার্ন থাকা অবশ্যই দরকার। শিক্ষক স্বল্পতার বিষয়টা দেখুন, দীর্ঘ 25 বছর বা 30 বছরে যেই নাম্বার অফ ভ্যাকেন্ট প্রতি বছর বাড়তে থাকে,
বর্তমান সরকার, দেখুন আমি বিজেপি স্পোকপারসন না, এটা ভালো উত্তর ওরাই দিতে পারবে। বিদ্যার্থী পরিষদে এটা মনে হয়, হ্যাঁ আগের জমা থাকা 2018 আগে বা 10-এ অনেক সংখ্যক শিক্ষক তখন থেকে ফিল আপ করা হয়নি, যার জন্য একটা বার্ডেন ক্রিয়েট হয়ে যাচ্ছে। প্রতি বছর যেই সংখ্যক টিচার্সরা, আমি সেকেন্ডারি এডুকেশন প্রাইমারি এডুকেশনের কথা বলবো বিশেষভাবে, যারা রিটায়ারমেন্টে যাচ্ছে, অ্যাটলিস্ট সেই পোস্টটা নট অনলি টিচিং স্টাফ, এটা আমরা যদি পুলিশের ক্ষেত্রে দেখতে পারি বিভিন্ন মানে সরকারি দপ্তরে যেটা রিটায়ারমেন্টে যাচ্ছে, এটা যদি আমি রিক্রুট করি তো এই সমস্যার সমাধানটি কিছু সংখ্যক দিন দিন কম হবে। তো এটা সত্যি ভাবা দরকার, এটি বিষয় একটি আছে। ওকে, আমরা তাহলে একটু এক নজর দেখে নিই। গৌরববাবু, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি যে ক্যাটাগরি ওয়াইজ যদি টিচার্স অ্যাপয়েন্টেড যদি আমরা দেখি ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী 2018-19-এ অ্যাপয়েন্টেড নীল, 2018-19-এ অ্যাপয়েন্টেড নীল, 2019-20-তে গ্র্যাজুয়েট টিচার 170 জন, আন্ডার গ্র্যাজুয়েট টিচার 55 জন, টোটাল 225 জন সেটা অ্যাপয়েন্টেড হয়েছেন। 2020-21 সালে 80 জন গ্র্যাজুয়েট টিচার, 49 জন আন্ডার গ্র্যাজুয়েট টিচার, 129 জন অ্যাপয়েন্টেড হয়েছেন। 2021-22-এ 911 জন গ্র্যাজুয়েট টিচার, 346 জন আন্ডার গ্র্যাজুয়েট টিচার, টোটাল 1257 জন অ্যাপয়েন্টেড হয়েছেন। এবং 2022-23 সালে 2454 জন গ্র্যাজুয়েট টিচার, আন্ডার গ্র্যাজুয়েট টিচার 551 জন এবং টোটাল 3045 জন অ্যাপয়েন্টেড হয়েছেন। তাহলে এখন অবধি 2023 অবধি যদি আমরা হিসাব দেখি, তাহলে মোট অ্যাপয়েন্টেড হয়েছে গ্র্যাজুয়েট টিচার 3615 এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার 1041 জন, মানে মোট 4656, 4656 জন। 4656 বলুন, এটা বিধানসভার তথ্য অনুযায়ী আপনাদের তথ্য দিলাম আমি। তাহলে আপনারা কি মনে করছেন যে এটা এই যে বারবার শিক্ষক স্বল্পতার কথা উঠছে, তাহলে এভাবে যে নিয়োগ হচ্ছে এবং 2022-23-এ আমরা দেখলাম একজন ব্যাপক 3045 জন নিয়োগ হয়েছে। এবারও সরকার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেছেন, শুরুতেই বলেছেন যে রাজ্য সরকার বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক নবম দশম শ্রেণীর জন্য এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য, অস্নাতক শিক্ষক, প্রাক প্রাথমিক শিক্ষক, কম্পিউটার সায়েন্স স্নাতকোত্তর শিক্ষক, ফিজিক্যাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর এবং স্কুল লাইব্রেরিয়ান অবশ্যই আছে তার মধ্যে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শিক্ষক স্বল্পতা নিয়ে এত কথা হচ্ছিল, এবার মনে হয় এটা এই যে সমস্যাটা একটু দূর হবে বলে মনে করছেন আপনারা এবার বাজেট বরাদ্দ এবং এবার বাজেটের সিদ্ধান্তে? দেখুন, যেটি ফুলফিল করা হয়েছে এতদিনে বা এবার যেটি করার পরিকল্পনা সরকারের আছে, এটি যদি এবছরের মধ্যে ফুলফিল হয়ে যায়, যেরকম আমরা দেখতে পারি কলেজের 201 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগটা যদি এই বছরের মধ্যে হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তাড়াতাড়ি যেই বর্তমান সমস্যা আছে টিচার্স রিক্রুটমেন্টের বা ভ্যাকেন্ট পোস্টের, এটি অবশ্যই ফুলফিল হবে। ওকে আমির, এই যে 201 জন সহকারী অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের কথা বলা হচ্ছে, 201 জন সহকারী অধ্যাপক এবং 13 জন প্রিন্সিপালকে সেখানে অধ্যক্ষকে নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে কি মানে মহাবিদ্যালয় কলেজগুলোতে যে শিক্ষক স্বল্পতা, প্রফেসরের বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে স্বল্পতা, তা কি মিটবে বলে মনে করেন? দেখুন, 2018 সাল থেকে আজকের দিন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপির সরকার চলছে এবং আমাদের রাজ্যের মহাবিদ্যালয়গুলোর মধ্যে এই যে প্রফেসর স্বল্পতা, সেটা কিন্তু 18 থেকে এখন পর্যন্ত বিজেপি সমাধান করতে পারেনি। আমরা যদি মহাবিদ্যালয়গুলোর মধ্যে প্রিন্সিপালকে দেখি, তাহলে এখনো দেখব প্রায় 80% বিদ্যালয়ের মধ্যে স্থায়ী প্রিন্সিপাল নেই। সেই জায়গায় বিজেপি, এটা আজকের কথা নয় কিন্তু, তাদের প্রত্যেকবার বাজেটে যখন বাজেট অধিবেশন হয়, সেখানে যখন বিরোধী দলের যারা এমএলএ আছেন, আমাদের কংগ্রেস দলের যারা এমএলএ আছেন, যখন প্রশ্ন করেন, প্রত্যেকবার অত্যন্ত বিনম্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে তাদের বিজেপির উত্তর থাকে, আমরা করছি, করব, আমরা করছি, করব। এবারও তার বিপরীত হয়নি, এবারও কথা দিয়েছে। এখন দেখার বিষয়, দেখুন কথাই বলে শব্দে নয় কাজে বিশ্বাস করো। বিজেপির শব্দ বেশি, কাজ কম। 2018 থেকে আজকের দিন পর্যন্ত আমি যদিও সে স্বীকার করেছে যে আমরা বিজেপির মুখপাত্র নই, আমরা একটা
ছাত্র সংগঠনে বসছে। হ্যাঁ। তো আমি যদি বিজেপির কেউ থাকতো তাহলে সুন্দরভাবে জিজ্ঞেস করতে পারতাম যে তোমরা যে কথা দিয়েছিলে প্রয়োজন বোধে এই রাজ্যের মধ্যে 10,323 সংবিধান সংশোধন করে চাকরি দেবে, কারণ এগুলো আমাদের রাজ্যের শিক্ষক আজকে স্বল্পতা এই কারণে ভুগছে, এটা কোথায় গেল? তোমরা কথা দিয়েছিল প্রত্যেকটা শিক্ষাঙ্গনে শিক্ষক দেবে। আজকে এত বছরের মধ্যেও রাজ্যের মাত্র 25টা মহাবিদ্যালয় আছে এখন পর্যন্ত, আমি যদি ভুল না বলি 25টা সরকারি মহাবিদ্যালয় আছে। এই মহাবিদ্যালয়গুলো এই ভাবে প্রফেসর স্বল্পতায় ভুগছে, সেখানে তোমরা এটা নিয়োগ দিতে পারোনি। অথচ আমাদের রাজ্যের একটা সময় ছিল, আমি স্বীকার করি, একটা সময় ছিল আমাদের রাজ্যের মধ্যে সেরকম নেট এবং স্ল্যাট সেরকম সেখানে প্রতিযোগী ছিল না, অর্থাৎ প্রত্যাশী ছিল না, এটা আমাদের রাজ্যে ছিল। কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের ছেলেদের, আমাদের রাজ্যের শিক্ষার্থীদের এতটাই ট্যালেন্ট যে বর্তমানে তারা 1500-এর অধিক নেট স্ল্যাট করে বসে আছে। হ্যাঁ, সেখানে তারা কি করছে, তারা গিয়ে সেখানে অত্যন্ত নিম্নমানের যেই সেখানে তারা প্রতিদিনে 500 টাকায় কাজ করছে কলেজের মধ্যে, কোয়ালিফাইড তারা। সরকার যদি চাইতো তাদেরকে নিয়োগ করতে পারতো। আমাদের রাজ্যের মধ্যে আমি প্রথমেই বলেছি লাগে প্রায় 1700-এর অধিক প্রফেসর এই 25টা কলেজের মধ্যে, অথচ আমরা দেখি সেখানে 400-এর মতো প্রফেসর দিয়ে চলছে। আপনি আমাদের রাজ্যে পড়াশোনা করেছেন, আমি যদি বিশ্বাস করি, আমি যদি ভুল না বলি, আপনি তো আমাদের রাজ্যে পড়াশোনা করেছেন, ঠিক আছে? আপনি যখন পড়াশোনা করতেন, আপনি যেই ডিপার্টমেন্টে পড়েছেন, যে ডিপার্টমেন্ট, যে সাবজেক্ট নিয়ে পড়েছেন, আপনি বলুন তো ওই ডিপার্টমেন্টের ওই সাবজেক্টে কতজন টিচার ছিল, ওই ডিপার্টমেন্টে কতজন প্রফেসর ছিল? আজকে আপনি নিজে যান, আমার ছোট ভাই সেখানে যাক, সেও কলেজে পড়াশোনা করছে, দেখবেন এক একটা ডিপার্টমেন্টের মধ্যে শিক্ষক নেই, শিক্ষক স্বল্পতায় ভুগছে, ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছে না। সেই জায়গায় বিজেপি কখনোই এটাকে গুরুত্ব দিয়ে দেখেনি, সেখানে তারা গুরুত্ব দিয়ে দেখেনি। অথচ আমরা দেখেছি সরকার সুপরিকল্পিতভাবে ছাত্রছাত্রীদের সেখানে ক্লাস করানোর জন্য প্রফেসর নিয়োগ না করে তারা দলবল নিয়ে সেখানে তাদের মেম্বারশিপ কাটতে আমরা লক্ষ্য করেছি কলেজের মধ্যে, সরকারি কলেজের মধ্যে। আমি আমার সুযোগ দেবেন, আমরা লক্ষ্য করেছি এটা। অথচ আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা, কলেজের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক নেই, প্রফেসর নেই, সঠিকভাবে সেখানে পাঠদান হচ্ছে না বলে তারা গণহারে সেখানে ব্যর্থ হচ্ছে পরীক্ষার মধ্যে। সেই জায়গায় তারা যখন ব্যর্থ হয়, তাদের আমরা দেখি রাজপথের মধ্যে, ইউনিভার্সিটির সামনের মধ্যে সেখানে ধর্ণা দিতে। এবং এই রাজ্যের সরকার যেখানে মানব সম্পদ তৈরি করে দেশের স্বার্থে কাজে লাগানোর কথা, আমাদের রাজ্যের বিভিন্ন যে ব্যবস্থাপনাগুলো যেগুলো আজকের দিনে শিক্ষার্থীরা পরিচালনা করবে, তাদেরকে মানব সম্পদ হিসাবে তৈরি না করে তাদের বলতে শিক্ষক দেব না, প্রফেসর দেব না, ফেল করবে, রাজপথে যাবে, আমরা ফ্রিতে পাস করিয়ে দেবো, বাস তোমরা আমাদের হয়ে কথা বলবে। এই যে একটা টেকনিক চালাচ্ছে বিজেপি সরকার, এটা কিন্তু গভীর এলিগেশন লাগাচ্ছি আমি, এটা বাস্তব, কিন্তু এটা বুঝতে হবে, তার গভীরতা বুঝতে হবে। এই যে একটা প্রসেসিং এর মধ্য দিয়ে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গার মধ্যে আমরা এনএসইউআই বারংবার প্রতিবাদ জানাচ্ছি। এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি আমাদের শিক্ষামন্ত্রী, উনার কাছেও আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আবেদন জানিয়েছিলাম যে শিক্ষা বাজেটে আপনি যতবারই বাজেট পেশ করেছেন, আমরা দেখেছি বরাদ্দটা বৃদ্ধি পেয়েছে। আমি এই কারণে আপনাকে বলেছি এবারের বাজেটটাকে গতবারের বাজেটের সঙ্গে টালি করুন, দেখবেন গতবারের বাজেট থেকে বৃদ্ধি হয়েছে, বারংবার বৃদ্ধি হচ্ছে। আমার প্রশ্ন হলো, এই যে বৃদ্ধির হার, এই যে এত কোটি টাকা, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আপনার তথ্য অনুসারে যদি আমরা দেখি, এখনো আমাদের রাজ্যের মধ্যে, আপনি বলেছেন যে সরকার বিধানসভায় যে একটা হিসাব দিয়েছে, প্রায় 4000-এর মতো চাকরি দিয়েছে, আরো 4000-এর অধিক শিক্ষক পদ খালি আছে। সেই জায়গায় সরকার জানে খালি আছে, অথচ আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিএ পাস করে বসে আছে, সেখানে আমরা দেখেছি সরকার সেখানে তাদের নিয়োগ দিচ্ছে না। আর গতকালকে যেটা দিল, সেটা আমি প্রথমেই বলেছি, এটা একটা পৈশাচিক উল্লাস আমি বলবো এই রাজ্যের সরকার করেছে। এই রাজ্যের শিক্ষিত যারা বেকার আছে, যারা বিএড করে বসে আছে, তাদের সঙ্গে। আসল কথা আমি আপনাকে বলি ভাই, আসল কথা হচ্ছে সরকার, সেটা বিজেপি সরকার কেন্দ্রে হোক এবং রাজ্যে হোক, শিক্ষা নিয়ে তারা উদাসীন। এই তাদের এই উদাসীনতা আমাদের দেশ এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে সময় ফোরাচ্ছে। আমরা স্পেসিফিক আরো অনেক কিছু আলোচনা করার ছিল, কিন্তু আসলে বিজেপি সরকারের কোনটা ভুল সেটা গোনাতে গিয়ে আপনি কিন্তু যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতে পারলাম না বুঝতে সময়ের অভাবে। অবশ্যই না, শিক্ষক স্বল্পতা নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু বারবার যে বিজেপি কেন্দ্র রাজ্য এত কিছু নয়, ঠিক আছে, আমাদের কোন জায়গায় শিক্ষাঙ্গনে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে, আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। দীর্ঘ 25 বছরে কিন্তু ওনারা এই প্রশ্নটা করেনি, ওনার এখন প্রশ্ন বার্ডেন জমে গেছে, কারণ ওরা এখন হয়তো সরকারের নেই, এখন সরকার পক্ষের কাছে ওরা আনসার চাইছে এই
শব্দে। ওকে, আমরা শিক্ষক স্বল্পতা থেকে একটু বাইরে যাই। ড্রপ আউট নিয়ে আমি বলছিলাম যে একটু কথা বলতে হবে, কারণ ড্রপ আউট নিয়ে কিন্তু অনেক অভিযোগ শোনা যায়। আপনার কাছে আসি করব প্রথম, যে এই যে ড্রপ আউট নিয়ে, শিক্ষক স্বল্পতা নিয়ে আলোচনা করেছেন আপনারা, এটা সবাই স্বীকার করছে যে শিক্ষক স্বল্পতা রয়েছে, শিক্ষক সংকট রয়েছে, এবং রাজ্যের শিক্ষার মান উন্নয়ন করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেমন প্রয়োজন, ঠিক তেমনি পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগ করতে হবে, সেটা বিদ্যালয় স্তরে হোক, সেকেন্ডারি এডুকেশন হোক, বা এলিমেন্টারি এডুকেশন হোক, কিংবা হায়ার স্টাডিজ হোক। কিন্তু তার বাইরে, শিক্ষক নিয়ে আলোচনা হয়েছে, তার বাইরে ড্রপ আউট বিদ্যালয় স্তরে হোক বা কলেজ স্তরে হোক, ড্রপ আউট একটা বিরাট বড় একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এটা অভিযোগ করছেন, আপনার কি বলেন, কেন ড্রপ আউট? দেখুন, ড্রপ আউটের বিষয়টার মধ্যে উভয় পক্ষেরই রোল সবচেয়ে বৃহৎ। এখানে যদি আমি সরকার পক্ষের কথা বলি, আমি যদি কলেজের একটা এক্সাম্পল নিই, কারণ সবচেয়ে বেশি ড্রপ আউট সেখানেই দেখা যাচ্ছে। তো বর্তমান আমরা সবাই জানি এনইপি, যেমন দাদা বললো, নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি। তো সেটা যখন ইমপ্লিমেন্ট হলো 2021 থেকে, তারপর এনইপির জন্য স্পেসিফিকলি যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার ত্রিপুরা জেনারেল ডিগ্রি কলেজে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা অনেক কম। নট অনলি ইনফ্রাস্ট্রাকচার, অ্যাকোমোডেশন, বেঞ্চ, চেয়ার কলেজে অনেকটা কম। আমরা যদি দেখতে পারি, কলেজের মধ্যে গত বছর প্রায় 33,000 স্টুডেন্ট প্রথম বছরে না ওভারঅল আপনারা এনরোলমেন্ট আছে, কিন্তু আমরা যদি সেই জায়গায় দেখতে পারি যে ইনফ্রাস্ট্রাকচার কতটুকু আছে বা ক্যাপাসিটি কতটুকু আছে, এটা ডাটা আমার কাছে যতটুকু আছে সেটা প্রায় 25,000 স্টুডেন্টের ক্যাপাসিটি আছে। তো এই যে নাম্বার অফ ক্যাপাসিটি স্টুডেন্টের যেটা বাড়ছে, ক্রাউড যেটা বাড়ছে, সেটাকে হ্যান্ডেল করা খুবই প্রয়োজন। আপনি বলেন 25,000 ক্যাপাসিটি আছে, আর স্টুডেন্ট কত আছে? প্রায় 33,000-এর মতো। 33,000, ওকে, তাহলে 8,000-এর মতো ঘাটতি রয়েছে আমাদের। এটা ঘাটতি রয়েছে, এটা বিশেষ করে এনইপির জন্য বৃদ্ধি করা খুবই দরকার। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন, ড্রপ আউটের বিষয়টা, দেখুন আমরা এটার মধ্যে যদি আমরা স্টুডেন্টের একটু দিকটা দেখি, তো স্টুডেন্টও যেমন দাদা বললো সরকার পক্ষ কি করছে, কিন্তু আমি এটা জানতে চাই এনএসও এর পক্ষ থেকে যে অ্যাওয়ারনেসটা স্টুডেন্টের মধ্যে আনা দরকার, তারা এটা নিয়ে স্টুডেন্টের কতটুকু অ্যাওয়ার করেছেন, তোমরা ক্যাম্পাসে যাও। আমরা বিদ্যার্থী পরিষদ গত বছরে আমাদের রাষ্ট্রের মহামন্ত্রীর যে যোজনাটা ছিল ক্যাম্পাস চালো অভিযান, এই ক্যাম্পাস চালো অভিযান আমরা জানি এখানে সরকার পক্ষের কি ভূমিকা আছে এটা জানা অনেক দরকার, কিন্তু আমাদের একটা দায়িত্ববান ছাত্র সংগঠন হিসাবে একটা মানে সমাজের মধ্যে ছাত্রদের অ্যাওয়ারনেস আসা দরকার, যে কেন আমরা সেখানে যে ক্যাম্পাসে আছে কেন যাব, কলেজমুখী কেন করা যাচ্ছে হ্যাঁ ছাত্রদের, এটা নিয়ে বিভিন্ন পরিকল্পনা আমাদের ছাত্র সংগঠনকে এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা যারা কাজ করেছেন, আপনারা ছাত্রদের নিয়ে কথা বলেছেন যে কেন কলেজমুখী হচ্ছে না, কেন কলেজ থেকে ওরা বিরত থাকছে, কলেজে যাচ্ছে না, কেন সমস্যাটা কোথায় যাচ্ছে না? যেটা এনএসওয়াই বা আমির হোসেন যেটা অভিযোগ করছিলেন যে ফ্রি এডুকেশনের দাবি ছিল, এখন ফ্রি এডুকেশন নেই, এখন প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, পয়সা খরচ হচ্ছে, অনেকেই আর্থিকভাবে সচ্ছল নয় বলে পড়াশোনা করতে পারছে না, তার জন্য ড্রপ আউট হচ্ছে বলে অভিযোগ আছে। এটা কি সত্যি? দেখুন, আমি যদি পুরোপুরি দিক দিয়ে ভাবি, এটা একটা সমস্যা কারণ হতে পারে, কিন্তু এটা কিন্তু মূল কারণ না। আচ্ছা, সেখানে একটা ছেলে, এখানে গার্জিয়ানের ভূমিকাও আছে দেখা আমাদের দরকার। স্টুডেন্টদের কেন হয় ড্রপ আউটের মেইন যে রিজন কি থাকে, আমরা যেটা সার্ভে করেছি, স্টুডেন্টরা তার শিক্ষা নিয়ে এতটা মানে ইচ্ছুকই না যেন ও হায়ার এডুকেশন নিয়ে পড়বে। আচ্ছা, ইনফ্যাক্ট যেটা বললো এনএপি যারা ছাত্ররা আছে, যারা রাস্তায় আসে, তারা আমাদের একটা প্রশ্ন দেখতে হবে, যারা আরটিআই এর মাধ্যমে এটা জানতে পারে যে বর্তমান কলেজের মধ্যে কত সংখ্যক ছাত্রছাত্রীরা রেগুলার আছে। আমি কিছুদিন আগে অমরপুর ডিগ্রি কলেজে গেলাম, সেখানে আমার প্রিন্সিপাল স্যারের সাথে কথা হলো, উনি বললো আমার কাছে ক্যাপাসিটি আছে 1700 জনের আমার এনরোলমেন্ট আছে, কিন্তু আমি দেখতে পারি আমার কলেজের মধ্যে সেখানে প্রতিদিন 200 জন ছাত্রছাত্রীরা আসছে না। সেখানে প্রপারলি আপনার যেমন নন টিচিং স্টাফ, প্রফেসর আছে, সবকিছু আছে। উনি বলল ওনার একটা সম্ভবত পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে 20 জন স্টুডেন্ট আছে। আচ্ছা, তো এখানে স্টুডেন্টেরও অনেক বড় একটা ভূমিকা আছে, ওরা কেন প্রতিনিয়ত যাচ্ছে না, ওরা একটা অ্যাওয়ারনেস থাকা খুবই দরকার, ওরা শিক্ষার প্রতি সেন্সিয়ার হওয়া এটা দরকার, সেটার জন্য সবারই এগিয়ে আসতে হবে, এটাই মূল কারণ। আমি আসছি আমির, এই যে 1700 স্টুডেন্টের ক্ষমতা আছে অমরপুর কলেজে, সেখানে 200 জন রেগুলার ক্লাসে আসছে না, ইটস অ্যালার্মিং। এই যে ড্রপ আউটের ব্যাপারটা, অভিযোগ যেটা শোনা যাচ্ছে, এবং গৌরবের কথা যেটা মানে অনেকটাই স্পষ্ট হচ্ছে যে এটা ড্রপ আউট হচ্ছে, এবং কারণটা কি, মানে আপনারা কি কারণ দেখছেন ড্রপ আউটে? দেখুন, খুব বেশি সময় নেই, আমি একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ, ড্রপ আউট বর্তমানে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত সমস্যা আমাদের দেশের মধ্যে। আর আমাদের রাজ্যের কথা এটাই আমি বলি, আমি প্রথমে বলেছি দেশের মধ্যে প্রায় প্রথম স্থানেই আমরা আছি। সেটা শুধু কলেজে নয়,
সেটা বিদ্যালয় এবং কলেজ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ড্রপ আউট হচ্ছে। এখানে যেটা গৌরব বলেছে যে ছাত্রছাত্রীদের মধ্যে ইচ্ছুক নেই, ইচ্ছা নেই, আমি এটা আমি মানতে রাজি না। ছাত্রছাত্রীদের মধ্যে ইচ্ছা আছে। এখন আমি যেটা প্রথমে আপনাকে বলেছি যে যেখানে 1700 টিচার লাগে 400 আছে, তারা কলেজে এসে কি করবে? পড়াশোনা হচ্ছে না। একটা পয়েন্ট, আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি। 2, তৃতীয় হচ্ছে একটা সময় শিক্ষা ছিল মানে একদম মুক্ত ছিল, সেখানে এত টাকা লাগতো না। বর্তমানে আপনি লক্ষ্য করেন কলেজ বলেন, বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুল বলুন, শুধু টাকা আর টাকা, অর্থাৎ শিক্ষা। আমি একটা জিনিস মেনশন করব, একটা জিনিস বর্তমান সরকার আমরা সাধুবাদ জানিয়েছি যে বোন আমাদের যারা মেয়েরা আছে তারা কলেজে পুরো ফ্রি পড়ছে ওরা। তো টাকাটা আপনার কোন দিক দিয়ে টাকাটা এতটুকু লাগে এটা আপনি বলুন। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে কিভাবে ফ্রি? আপনি কলেজের কথা বলছেন, শুনুন বিদ্যাজ্যোতি স্কুলের যখন প্রসঙ্গ এসেছে আমি আপনাকে বলি আপনার কাছে কতটুকু ডাটা আছে, যেই 1000 টাকা করে স্টুডেন্টের কাছ থেকে না হচ্ছে, সেটা কি কাজে বরাদ্দ হচ্ছে, কি কাজে খরচ করা হচ্ছে সেটা আপনি দেখেছেন? না না না, শুনো আবার মাঝখান থেকে, হ্যাঁ বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে টাকা নিচ্ছে তো। আমার প্রশ্ন হচ্ছে যখন সরকার বিদ্যাজ্যোতি স্কুল বানিয়েছে, সরকারি সিস্টেমে বানিয়েছে, রাজ্যের মানুষের, দেশের মানুষের ট্যাক্সের টাকায় সরকার সেখানে বিদ্যালয় চালাচ্ছে, তাহলে ছাত্রছাত্রীদের কাছ থেকে সেখানে টাকা নিতে হয় কেন? এটা প্রশ্ন আমার। যেখানে শিক্ষা ছিল এটা কম্পালসারি না, এটা কম্পালসারি না, টাকাটা এটা কম্পালসারি না। সরকার, তুমি বলেছো সরকারের মুখপাত্র, ইনফরমেশনটা দেখুন মাঝখানে ডোন্ট ইন্টারাপ্ট মি। ঠিক আছে, আমরা সময় পড়ে যাচ্ছে, আমরা সেখানে দেখা যাচ্ছে সেখানে শিক্ষাকে যেমন সেন্ট্রালাইজেশন করা হচ্ছে, কমার্শিয়ালাইজেশন করে দিয়েছে। এটা একটা কারণ, ওকে এটা একটা কারণ, আমি ঠিক আছে, ওকে ফ্রি এডুকেশন নেই বলে অনেকে ড্রপ আউট হচ্ছে, এটা হচ্ছে আপনার বক্তব্য। আর শিক্ষার যে পরিকাঠামো সেখানে, আর শিক্ষার যে বেসরকারীকরণ, সেই বেসরকারীকরণ শিক্ষার মধ্যে বর্তমানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, বিশেষ করে মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর যে ছেলেমেয়েরা আছে, সেখানে গিয়ে তারা নিজেদেরকে ফিট করতে পারছে না। না, এখানে স্কুল সরকারি স্কুল, আমি বিদ্যাজ্যোতি প্রকল্পের 125টা স্কুলকে সাইডে রাখলাম, বাকি যে স্কুল আছে, বাকি যে আমার 25টা ডিগ্রি কলেজ আছে, সেগুলো সরকারি কলেজ, সেগুলো সরকারি বিদ্যালয়, সেখানে মানে বেসরকারীকরণ কি হচ্ছে? আপনি দেখুন, আমি বলেছি সেন্ট্রালাইজেশন, কমার্শিয়ালাইজেশন, তারপর হচ্ছে আমি যেটা বলেছি যে এটা বেসরকারীকরণের পথেও যাচ্ছে, এটা অস্বীকার করতে পারবেন না আপনি। আচ্ছা, এখানে আমার যেটা প্রশ্ন যে আপনি বলছেন ড্রপ আউট কেন হচ্ছে? ড্রপ আউট আমি বলবো শিক্ষার যদি সরকার যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো, সরকারের যে সঠিক দায়িত্ব পালন করার কথা শিক্ষা ক্ষেত্রে, সরকার যদি সেটা করতে পারতো, তাহলে আজকে ড্রপ আউটের দিক থেকে আমাদের রাজ্য প্রথম দিকে যেত না। আমি মনে করি সরকারি যে শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা দপ্তর, সেখানে তারা তাদের ভূমিকা পালন করছে না, আর করছে না বলেই ড্রপ আউটের সংখ্যাটা বাড়ছে। ওকে ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, তবে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে যখন আপনারা কথা বলেছেন তখন একটা অবশ্যই বিধানসভার একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এবং দর্শক বন্ধুরা সেটা হয়তো জানবেন, কারণ বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে 1000 টাকা করে ফি যে নেওয়া হয়, এখন পর্যন্ত কত অর্থ আদায় করা হয়েছে এইভাবে প্রশ্ন করা হয়েছিল, এবং সেই প্রশ্নের উত্তরে সেখানে মোট 3 বছরে 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফি বাবদ বিদ্যাজ্যোতি প্রকল্পের সূচনা থেকে এখন পর্যন্ত 3 বছরে সর্বমোট 25,35,94,709 টাকা সংগ্রহ করা হয়েছে, এবং সেই পরিকাঠামো উন্নয়নের জন্য সেটা ব্যবহার হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া বাৎসরিক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফি দিয়ে বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে নানাবিধ কাজ সম্পাদন করা হয়ে থাকে বলে জানানো হয়েছে বিধানসভার অধিবেশনে। তো আমরা অবশ্যই আজ আমরা যখন কথা বলছিলাম, সেখানে রাজ্যের শিক্ষাঙ্গনে এবারের যে বাজেট, সেই বাজেট নতুন কি দিশা দেখাবে শিক্ষার উন্নয়নে বা শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধশালী করতে। ভিন্ন মত তো রয়েছে অবশ্যই, এখানে এনএসওআই নেতৃত্ব যিনি রয়েছেন ওনার ভিন্ন মত রয়েছে, যিনি এবিপি নেতৃত্ব রয়েছেন ভিন্ন মত রয়েছে। খুব ছোট্ট করে জাস্ট যদি পয়েন্ট ওয়াইজ জানতে চাই আমি আপনার কাছে, 2 মিনিট সময় আমার অনুষ্ঠানে আছে, পয়েন্ট ওয়াইজ কোন জায়গা এই যে বাজেট বরাদ্দ, আমরা ধরে নিলাম যে এই বাজেট বরাদ্দ হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, সেগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য দপ্তর কাজ করবে, আর এছাড়া কোন কোন জায়গাতে রিফর্ম প্রয়োজন রয়েছে শিক্ষাক্ষেত্রে, একদম ধরুন আপনি শিক্ষক স্বল্পতার কথা আপনারা বারবার বলছিলেন, শিক্ষক নিয়োগ প্রয়োজন, সেটাকে মানতেই হবে, আর কোন কোন জায়গায় রিফর্ম প্রয়োজন? যেমন শিক্ষক স্বল্পতা প্রয়োজন, আর শিক্ষক স্বল্পতা সেখানে নির্মূল করা প্রয়োজন, অর্থাৎ শিক্ষক নিয়োগ করা প্রয়োজন, তেমনি
যে সরকারি যে বিদ্যালয়গুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে শিক্ষার যে পরিকাঠামো ইনক্লুডিং ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সেগুলো এখানে ইনক্লুড করতে হবে। তাছাড়া এই যে নন টিচিং স্টাফ আজকের দিনে বিদ্যালয়গুলোর মধ্যে নেই, এগুলো নিয়োগ করতে হবে। একটা সময় আমরা দেখতাম সেখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর থাকতো বিভিন্ন স্কুলের মধ্যে, আজকে গ্রাম সেগুলো শিক্ষক নিয়োগের মধ্যে চলে এসেছে। আর যেটা হচ্ছে এই যে শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়, আমরা যদি এটা বন্ধ করে দেয়, আমরা ফ্রি এডুকেশন চাইছি আমরা। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য সরকারকে একটা উদ্যোগ নিতে হবে যেন তারা ড্রপ আউটে না যায়। আর যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী গিয়ে থাকে, যেমন আমরা তাকে বিদ্যালয়মুখী করতে হবে, তাকে কলেজমুখী করার জন্য যা যা করার সেটা দায়িত্ব নিতে হবে। ওকে, গৌরব, আপনার কি মনে হয়, আপনাদের কি কোনো দাবি আছে বা এই জায়গাগুলোতে রিফর্ম প্রয়োজন বলে আপনারা মনে করেন? রিফর্মের কথা যদি আমরা বলি তাহলে এখানে আমি আবার যেটা বললাম, ভূমিকা দেখতে হয়, সরকার পক্ষের ভূমিকা কতটুকু, সরকারের পক্ষের ভূমিকা কতটুকু, ছাত্রছাত্রীদের ভূমিকা কতটুকু, আর গার্জিয়ানের ভূমিকা কতটুকু। আপনাদের সেখানে ছাত্র সংগঠন হিসেবে আপনাদের কোন দাবি আছে কিনা যে আমার এই জায়গাগুলোতে রিফর্ম প্রয়োজন? দেখুন, আমরা এটাই বললাম, কোয়ালিটি অফ এডুকেশনের দিকে লক্ষ্য করতে গেলে এখন মূল বিষয় যেটা লক্ষ্য করতে হবে, বর্তমান স্কুলে হোক বা কলেজে হোক যে সংখ্যক প্রফেসররা আছে সেখানে দেখতে হবে কতটুকু প্রফেসর নিজের সিনসিয়ারলি ভাবে ওই ক্লাস করাচ্ছে। আমি একটা উদাহরণ দেই, তারপর আমার উদাহরণের সময় নেই আর গৌরব আজকে জাস্ট খালি আপনাদের কোনো দাবি আছে কিনা যে উদাহরণটা রিফর্মের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি একটা ছোট একটা উদাহরণ দিতে চাইছি, উমাকান্ত কলেজ আর উমাকান্ত স্কুল, সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন এখন পর্যন্ত বাম আমলে যে মন্ত্রী মিনিস্টাররা ছিল ওদের ফ্যামিলি লোক এখনো সেই এখানে আপনার স্কুলে আছেন, প্রায় 3 জন এখন পর্যন্ত। আমার কাছে ইনফরমেশন আছে সেই 3 জনের মধ্যে 3 জনই আসে সিগনেচার করে, একটা ক্লাস পর্যন্ত ওরা করায় না। তো সরকারের ভূমিকা কি? দেখুন, সরকারের ভূমিকা এখানে আছে, টিচার্সের ভূমিকা সবচেয়ে বেশি, এখানে টিচার্সের ভূমিকা বেশি। সরকার তো দায়িত্ব রাখতে পারে না। যদি এমন হয়ে থাকে তাহলে শিক্ষা দপ্তর আর শিক্ষামন্ত্রী কেন করা হয়? তাদের ভূমিকাটা কি? শিক্ষকের ভূমিকা সবচেয়ে বড় বেশি, ওদের দায়িত্ব নিয়ে পড়তে হবে। আর যারা গার্জিয়ান আছে ওদেরকেও বাচ্চাদের এরকম ভাবে তৈরি করতে হবে যেন শিক্ষা তার প্রথম টার্গেট থাকে। ওকে, তাহলে রিফর্ম সেখানে আপনি বলছেন যে সেখানে শিক্ষকদের মধ্যে রিফর্ম প্রয়োজন এবং অবশ্যই গার্জিয়ানদের একটু বাচ্চাদের যারা উদ্বুদ্ধ করতে হবে স্কুলমুখী হওয়ার জন্য, বিদ্যালয়মুখী হওয়ার জন্য বা কলেজমুখী হওয়ার জন্য। আর অন্য কোনো ধরনের রিফর্ম আপনারা চান না এই মুহূর্তে, এই আগামী অর্থ বছরে, যে এই জায়গাগুলোতে আমার কাজ করা দরকার? না, ইনফ্রাস্ট্রাকচার অবভিয়াসলি একটা ইস্যু। দাদা যেটা বললো, দাদা বলার কারণে না, অবশ্যই যেই টিচার্সের আপনার কমতিটা আছে এটা প্রতি বছর কিছু কিছু করে ফুলফিল করা দরকার, যেটা হচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকেও ধন্যবাদ, গৌরব আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আছে দর্শক বন্ধুরা, আজকের ছাত্র সমাজ যদি সঠিক শিক্ষা না পায় তাহলে দেশ কিংবা জাতি তার ফল ভোগ করবে আগামী দিনে। তাই জাতির মেরুদণ্ড ঠিক রাখতে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে সর্বক্ষেত্রে প্রতিযোগিতা মোকাবেলা করতে দক্ষতা অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। তাই রাজ্যের ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদান করার লক্ষ্যে শিক্ষা খাতের বাজেট বরাদ্দের দিকে নজর থাকে সবার। আগামী দিনে রাজ্যের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে দপ্তর কতটা সদার্থক ভূমিকা গ্রহণ করে, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দপ্তর কতটা সদার্থক ভূমিকা পালন করে এবং শিক্ষক এবং অশিক্ষক নিয়োগের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কতটা পালন হয় সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। আর আপনারা সব খবরে চোখ রাখার জন্য, টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।